এই যে এই জংশনটা, এই হাইওয়েটা, এইখান থেকে আবার আমরা এখন মেইন রোডে উঠে পড়লাম। মানে এটা এখন সোজা দিরাং, সেরাপাস হয়ে দিরাং বমডিলা দিকে চলে যাবে। এখন এই রোড ধরেই আমরা চলতে থাকি। তবে যে ফলসটা দেখলাম সেটা সত্যি দারুণ, সুন্দর দেখা ওয়াটারফলসগুলোর মধ্যে এটা। এমনিতে তো ওয়াটারফলসের স্বর্গরাজ্য বলা হয় মেঘালয়কে, যে প্রচুর ওয়াটারফলস ওখানে। তার মধ্যে থেকে অরুণাচলে তো ওয়াটারফলস আমি দেখিনি, নিশ্চয়ই আছে। এটা শুধুমাত্র অরুণাচলের একটা সাইড, একটা রাস্তা বলতে। তা যেটা দেখলাম খুব ভালো। এই রাস্তাটায় এই সূর্যের আলো পড়ে পাতাগুলো সব চিকচিক করছে, পাতাগুলো একদম সতেজ। এখানে একই টাইপের গাছের বন। আমরা যে জাং ওয়াটারফলসটা দেখে আসলাম, সেই জাং জায়গাটা কিন্তু এটা নয়, মানে মূল জায়গাটা এখনো এখান থেকে 4 কিলোমিটার। কি সুন্দর এই রাস্তাটুকু, দুই সাইডে গাছ, আর তার মাঝখান দিয়ে এঁকে বেঁকে রাস্তাটা গেছে। পাহাড়ের ফাঁক দিয়ে দুই পাহাড়ের খাঁচের মধ্যে থেকে মেঘগুলো কি সুন্দর লাগছে। আকাশ যদি নীল থাকে তাহলে অরুণাচলে মানে প্রতি বাঁকে বাঁকে নতুন বা চোখ ধাঁধানো দৃশ্য দেখতে পাওয়া যায়। এই যে এইদিকে পাহাড়ের উপর মেঘগুলো আটকে, এখান থেকে মনে হচ্ছে যেন আকাশটাকে ছোঁয়া যাবে। মানে মেঘগুলো মনে হয় সব হাতের কাছে, বা এই যে মেঘগুলোর উপরে মনে হয় আমরা আছি। ওই দূরের মেঘগুলোকে দেখলে মনে হয়। এই যে দূরে পাহাড়গুলো সব নিচুতে, আর মনে হয় আমাদের পাহাড়টা উঁচুতে, আর মেঘগুলো আমাদের নিচে। এই যে এইদিকে কালো মেঘ দেখা যাচ্ছে। ভয় তো ওইটুকুকে নিয়েই। এখনো ঘন্টাখানেক লাগবে এখান থেকে যেতে। এখান থেকে যশবন্তগড় 3 কিলোমিটার। আর এই যে সামনের পাহাড়টা কি সুন্দর, গোটা পাহাড়টার মধ্যে ঝাউ গাছে, আর তাদের পাতাগুলান এক একটা এক এক রঙের হয়ে গেছে। এই যে কালো মেঘ, এইদিকে তো সবখানেই নীল আকাশ, কিন্তু ওই কালো মেঘটুকু আসা দেখেই তো টেনশন। এই যে কালো মেঘটা আসছে। আজকের পরের থেকে আগামী কয়েকদিন হয়তো ওয়েদার ভালো থাকবে। যশবন্তগড় ওয়ার মেমোরিয়াল ৪র্থ গাড়োয়াল রাইফেল রেজিমেন্টের রাইফেলম্যান যশবন্ত সিং রাওয়াতের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা হয়। 1962 সালে চীন যখন ভারত আক্রমণ করেন, তখন এই পোস্টটিতে তিনি তার দুই সাথী ত্রিলোক সিং নেগি এবং গোপাল সিং গোসাই দায়িত্বে ছিলেন। চীনা সৈনিকেরা এক মিডিয়াম মেশিনগান নিয়ে তাদের উপর আক্রমণ করেন এবং তারা তখন অদম্য সাহস দেখিয়ে হাতে ছোটা গ্রেনেডের মাধ্যমে তাদের প্রতিহত করেন এবং তাদের সেই মেশিন নিজেদের নিয়ন্ত্রণে নেন। এই সময়ে সে তার দুই সাথীকে হারান এবং 8 জন আহত হন। অথচ চীনের তরফে 300 জন চীনা সৈনিক এতে মারা যায়। এরপর রাওয়াত যখন তার পোস্টে ফিরে আসেন, তখন তার রেজিমেন্ট থেকে তাকে নির্দেশ দেওয়া হয় পিছিয়ে আসার জন্য, পোস্টটিকে ছেড়ে দেবার জন্য, কিন্তু তিনি তা অমান্য করে সেই পোস্টটি ধরে রাখেন। এই সময় তাকে সাহায্য করেছিল 2 জন স্থানীয় মনপা মেয়ে, সেলা এবং নুরা। তিনি তার এই পোস্টের বিভিন্ন স্থান থেকে আক্রমণ করে চীনা সৈনিকদের বুঝিয়েছিলেন যে এখানে অনেকেই রয়েছে। এভাবে তিনি 72 ঘন্টা এই পোস্টটিকে একাই ধরে রেখেছিলেন। পরবর্তীকালে চীনা সৈনিকেরা যখন বুঝতে পারে যে তারা
অনেক নয় একজনের সঙ্গেই লড়াই করছে, তখন তারা সকলে মিলে তার উপর আক্রমণ করেন এবং তার মাথায় গুলি করে হত্যা করা হয়। যুদ্ধ শেষে চীনের তরফ থেকে তার ছিন্ন মস্তক এবং তার নামাঙ্কিত প্লেটটি ফেরত দেওয়া হয়। তার এই অদম্য সাহস, বীরত্ব এবং দেশপ্রেমের জন্য পরবর্তীকালে তাকে মহাবীর চক্রে ভূষিত করা হয়। এখানে আমরা আমাদের সমস্ত মানে গরম জামা কাপড়গুলো সেগুলো আবার মানে যতটুকু অবশিষ্ট ছিল সেগুলো সবগুলো আবার পরে নিলাম। পরে নিয়ে এখন এই যে সেলাটপ ওঠা শুরু করব, কারণ এই জায়গাটাই একেবারে নদীর বেড। এরপরে আস্তে আস্তে উঠতে থাকবো, তা ঠান্ডাটা বাড়তে থাকবে। এখানে নদীটা একেবারে কাছে, আর এই যে উপরে বরফ দেখা যাচ্ছে। ওপাশের বনটা খুব সুন্দর, পাইন গাছের বন, আর তার মাঝখানে গ্রাসল্যান্ড। সময় থাকলে ওই পাশটা ঘুরে আসা যেত। এই যে এইখানে খুব সুন্দর গ্রাসল্যান্ড, আর তার মাঝখানে এই যে পাইনের বন। এই যে নিচেও বরফ দেখা যাচ্ছে। এই বরফ এখন নতুন বরফ তো, এটা দেখে মনে হচ্ছে এগুলো সব তাজা বরফ, মানে নতুন। মানে এখানেও স্নোফল হয়েছে এর মধ্যে। এই যে এগুলো সব নতুন বরফ, এটা এর আগের দিন ছিল না, এগুলো এই গতকালকেই হয়তো পড়ে গেছে। উপরের গুলো সব বরফ। সেলাতে গেলেই বোঝা যাবে। এই যে এগুলো সব নতুন বরফ, এগুলো একটাও ছিল না। এই যে চালের উপরে, এটা গতকালকেরই বরফ এগুলো। এই যে গাছের পাতার উপরে উপরে, এই যে পাইন গাছগুলোর পাতার উপরে সব বরফ জমে আছে, সাদা হয়ে আছে। এই যে ঝর্ণা, পাথর, এখানে প্রচন্ড স্নোফল হয়েছে। তার মানে এই যে উপরের পাহাড়টা পুরোটা বরফ হয়ে গেছে, পুরোটা বরফে ঢেকে গেছে। কি দারুণ লাগছে। পুরো ঝর্ণাগুলো সব বরফ, গাছের পাতাগুলো সব বরফ। নিচে নদীগুলো, নদীর উপরে যে পাথর টাথরগুলো আছে সব সব বরফ। পাশে পাশে অনেক বড় বড় বরফ জমে আছে। তার মানে কি এত উঁচু বরফ পড়ছিল নাকি? হাইট এত উঁচু উঁচু কেন? এ কি? আরে ছিল তো না, মনে হয় যে এক একটা পাথর পড়ে আছে বোধহয়। গোটা পাহাড়টা বরফে ঢেকে গেছে, এগুলো সব বরফ। দুই দিকে সব বরফ জমে আছে। এই যে গাড়ি ঠাড়িগুলো দাঁড়িয়ে আছে ওর নিচে, নাকি এগুলো সব আজকেরই পড়া বরফ? এগুলো এগুলো সব তাজা বরফ। এগুলো এগুলো গত রাত্রেই হয়তো পড়ছে। এই যে লোকের পায়ের ছাপ, হ্যাঁ এ একটা মনে হয় অন্য জগতে চলে আসছি। এই যে চারিদিকে খালি বরফ আর বরফ, গাছের উপরগুলো, গাছের পাতা ঠাতা সমস্ত বরফে ঢেকে আছে। এ এক অন্য জগৎ। মানে আমাদের পক্ষে, মানে যারা ল্যান্ডে থাকে, মানে আমি বলছি যে সমতলে যারা থাকে, যারা এগুলো দেখতে পারি না, তাদের জন্য এটা একেবারে মানে স্বর্গের অনুভূতি। তবে যতক্ষণ না বিপদে পড়া যায় বা প্রতিকূল পরিবেশের মানে পরিস্থিতির মধ্যে পড়া যায়,
এই যে পুরো ঝর্ণাটা এখানে জমে গেছে। ও, এই যে বাড়ির চালগুলো না, এর উপরে সব বরফ জমে গলে লম্বা লম্বা হয়ে পড়ছে। হ্যাঁ, আমরা যেদিন গেলাম সেদিনে কিচ্ছু ছিল না, শুধু পাহাড়ের ওই উপরে উপরে অল্প কিছু বরফ ছিল। এখানেই যদিও প্রথম বরফ দেখতে পাই, কিন্তু আজকে যেটা দেখলাম যে একেবারে পাল্টে গেছে, একেবারে নতুন একটা জগৎ, একটা নতুন পৃথিবী। মনে হচ্ছে যেন আমরা বিদেশে, বা যেটা আমরা বরফের যে দেশগুলো বা টিভিতে বিভিন্ন জায়গায় যে ছবিগুলো দেখি, সেই ছবির দেশে। আসলে সেই জিনিস যে আমাদের দেশেও আছে, আমরা সেটাকে ভালো মতো রিপ্রেজেন্ট করতেই পারিনি। কাবেরী বলছে যে আমরা কত করে ওখানে গেলাম, আর সেই আজকে তো সেই আমাদের এই জিনিস সেটাই। হ্যাঁ, একেবারে পুরো বরফ, একেবারে বরফে ঢাকা। যত উপরে উঠছি বরফের পরিমাণ তত বাড়ছে। এখন উপরে কি অপেক্ষা করছে কে জানে। এই যে রাস্তার ধারে একদম পুরো জল, মানে বরফ। এবার যতক্ষণ না এগুলো যতক্ষণ জমে আছে ততক্ষণ ঠিক আছে। এখন ঠিকঠাক মতো নেমে গেলেই হলো। এখনো পর্যন্ত তো কোনো টেনশনের জিনিস হয়নি, মানে রাস্তাটা ঠিক আছে এখনো, আর ওয়েদার ঠিক আছে। 10 কিলোমিটার আছে, এ একেবারে পুরো বরফের দেশ, পুরো বরফের দেশ। এই পাহাড়টাতে কম আছে। ওরে গোটাটা বরফ। বন্ধ করে কি করব, বা না রেখেই বা কি করব। পুরো বরফ, রাস্তার পাশে পাশে অনেক মোটা মোটা বা উঁচু উঁচু বরফ জমে আছে। এটাই বুঝছি না যে এত মোটা হলো কেমন করে রাস্তার পাশের গুলো। এতক্ষণ রাস্তাটা ভালো ছিল, এখন রাস্তাটাও একেবারে এবড়ো খেবড়ো হয়ে গেছে, মানে ভাঙা এই রাস্তাটা। আর তার মধ্যে এই জলগুলো, মানে বরফ গলা জল সব আটকে আছে, আটকে অবস্থা খুব খারাপ করে দিয়েছে। এই যে এইদিকে তো প্রচুর বরফ। আর এই যে মহারাজারা, এনারা এই ঠিক বরফের উপরে শুয়ে আছে, এদের ব্যাপারই আলাদা। তো পুরো বরফে একেবারে সব ঢেকে গেছে। এই যে এদিকে এগুলো সব মনে হয় ব্ল্যাক আইস, মানে বরফ জমে কাদার মতো হয়ে আছে। মনে হচ্ছে যে কতক্ষণে আসবে, আর কতক্ষণে আমরা আবার নিচে নেমে, এত দূরেই আবার নিচে নেমে যাব। সেলা লেকে চলে আসছি। এগুলো কিচ্ছু ছিল না, কিচ্ছু না, শুধু ওই যে ওই পাশে যে দোকানটা
আছে, সেই দোকানটার পিছনে রেস্টুরেন্টটা, তার পিছনে অল্প একটু হ্যাঁ ছড়ানো ছিটানো ছিল, মানে অল্প একটু জমাট বাঁধা বরফ ছিল। আর এই পাহাড়গুলো উপরে উপরে অল্প অল্প ছিল। আর আজকের যেটা অবস্থা সেটা তো বলারই না। এই হলো সেলা লেক। সেদিন কি রৌদ্রোজ্জ্বল ছিল, সবাই এখানে দাঁড়িয়ে ছবি টবি তুলছিল। একদম পুরো সাদা, পুরো সাদা, বরফে একদম বরফ, আর ভাবা যায় না। এই যে সেদিন এই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ছবি তুলেছিলাম, এই যে এই জায়গাটাতে, আর সেদিনের সেই সেলা লেক আর আজকের সেই সেলা লেক। বড়, এখানে আজকে আর দাঁড়াবো না, কেননা যে কোনো সময় ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। যে কোনো সময় ওয়েদার খারাপ হয়ে যেতে পারে। এই যে এই ক্যাফে ট্যাফে সব বন্ধ করে দিয়েছে। বাপরে বাপ। এবারে এই পাশে যে কি আছে, এই যে সেলা লেক ক্রস করছি, মানে সেলা পাস। সেলা পাস ক্রস করছি, একদম দাঁড়ালাম না। এমনকি যে রেস্টুরেন্টটা ছিল সেই রেস্টুরেন্ট পর্যন্ত তালা বন্ধ করে দিয়ে চলে গেছে, সেই রেস্টুরেন্ট পর্যন্ত বন্ধ। এখানে দাঁড়ানো একদম আমার মতে সেফ না। এখনো ওয়েদারটা ভালো আছে, আকাশটা এখনো পরিষ্কার আছে। ওইদিকে ওইদিকে খালি পাহাড়টা দেখো, সূর্যের আলো পড়ে কি দারুণ লাগছে। ও এখন এই যে আমরা সেলার থেকে নামা শুরু করে দিলাম। অন্তত 20 কিলোমিটার তো হবেই, যে এই পাশেও সম্ভবত এইরকম বরফ থাকবে। এখন যাই দেখি। বেশ ঠান্ডা, আর আমার তো নখ, হাতের নখ এবং পায়ের নখ একেবারে মনে হয় জমে যাচ্ছে। এই যে গ্লাভসগুলো, এটা তো এই ঠান্ডার জন্য নয়, এটা তো গ্লাভসের দোষ দিয়ে লাভ নেই। এটা নর্মাল আমাদের ল্যান্ডে যে সমতলে যে ঠান্ডাগুলো পড়ে তার জন্য এটা। এই যে ওয়েদার পরিবর্তন হতে শুরু হয়েছে। নিচের দিকে আকাশ মনে হয় পরিষ্কার আছে, তবে এদিকে কিন্তু বরফের পরিমাণটা অনেকটা কম। পায়ের নখ এবং হাতের নখ মানে ছিঁড়ে যাচ্ছে একেবারে। এরপরে যদি কখনো এরকম কোনো ওয়েদারে
আসতে হয়, এই রকম গ্লাভস একদম চলবে না। এই যে উপর থেকে যে নীল পাহাড়গুলো দেখছিলাম সেটা কিন্তু এই যে এখন আমাদের সামনে চলে আসছে। এদিকে বরফ অনেকটা কম। এই যে মেঘগুলো উড়ে উপরের দিকে উঠছে, এইদিকে সূর্য। ওঠ, একটু উত্তাপ দাও, একটু উত্তাপ দাও আমাদের। এ সামনে একটা 3 জনের সম্ভবত বাইকার গ্রুপ আছে। এনার নাম্বার প্লেট দেখে মনে হচ্ছে যে এরাও ওয়েস্ট বেঙ্গল থেকে আসছে। ওরে বাবারে, রোদ দাও, একদম হাত পা জমে যাচ্ছে, জমে যাচ্ছে, একেবারে ছিঁড়ে যাচ্ছে। এটা জমা বলে না, এটাকে ছিঁড়ে যাওয়া বলে। নিহাতি নিচে নেমে আসছি তাই। এই জায়গাগুলো এসে বরফের পরিমাণ এখন প্রায় নেই বা একেবারে অল্প। এই যে এগুলো সব কিন্তু ওয়েল ট্যাঙ্কার, এগুলো সব এই সেলা পাস পার করে ওই পাশে মানে জ্বালানি পৌঁছে দেবে। এটা শুধু এইটুকুতেই আমরা ঘাবড়ে গেলাম, এখনো তো পুরো গল্পই বাকি আছে। মানে এটা তো জাস্ট মানে শুরু, এরপর গোটা শীতটা বা সিজনটাই পড়ে আছে। আর তখন কিন্তু কি যে ভয়ানক অবস্থা হয়। আর সেই পথে এরা প্রতিদিন মানে এইরকম করে ট্রাকে করে করে মাল নিয়ে গিয়ে ওই পাশে পৌঁছে দেয়, সেটা তেল হোক, সমস্ত খাবার দাবার হোক, সমস্ত কিছু। হ্যাঁ, এত বেলায় যাইতেছে। এই দিকটাতে এই সূর্যের একটু আড়াল হলো, এই দিকটাতে কিন্তু আবার প্রচন্ড ঠান্ডা। আর এদিকে সেই জন্য এদিকে এতটা নিচেও কিন্তু স্নো দেখা যাচ্ছে। এই যে এতটা নিচেও এখানে স্নো দেখা যাচ্ছে, সেটা বোঝাই যায় এখানে প্রচন্ড ঠান্ডা। এতক্ষণ মাঝখানের জায়গাগুলোনে কিন্তু স্নো এরকম ছিল না।
এখানে আবার দেখা যাচ্ছে। এখনো তো টপটা নামিনি। এই যে এই দিক দিয়ে সেলার টানেল তৈরি হচ্ছে, এই দিক দিয়ে। এরপরে তখন আর কষ্ট থাকবে না, এই রকম যে কষ্টটা ছিল সেই কষ্ট থাকবে না। আর এখন আশা করা যায় যে এই জায়গা থেকে রাস্তাও ভালো হবে, আর ওই গরম আর থাকবে না। কারণ এরপরে ওই রাস্তাটা একমাত্র আর্মি বিএসএফ ছাড়া কেউ ব্যবহার করবে না। ওয়ার মেমোরিয়াল, এখানে ন্যাশনাল ফ্ল্যাগ পাথর দিয়ে সুন্দর করে ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো আছে, মানে তৈরি করা আছে। এটা উপর থেকে দেখলে খুব সুন্দর লাগবে। এই জায়গাটায় কিছুক্ষণ ঘোরাফেরা করে মানে দেখা যেত, কিন্তু আমাদের ওই যে একটাই সমস্যা, যার সাথে আমরা কোনোভাবেই পেরে উঠছি না। যে এতক্ষণে একটু আমরা লোকালিটির মধ্যে আসলাম, মানে এইখানে এই বসতি দেখা যাচ্ছে, কয়েকটা ঘর রয়েছে। এর আগ পর্যন্ত তো সেরকম কিছুই ছিল না, এর নিচ থেকে সম্ভবত পাওয়া যাবে। আমরা এখন দিরাং থেকে এই 5-6 কিলোমিটার দূরে আছি। তা সেলাপাসের থেকে মাঝখানের সময়টা একেবারে মানে ফরেস্টের মধ্য দিয়ে রাস্তাটা ছিল, এবং লোকজন প্রায় নেই। অত কিলোমিটারে খুব কম গাড়ি ক্রস করে। তা এই যে এখানে এসে লোকজন বা বাড়িঘর একটু দেখা যাচ্ছে। তো এরপর আমাদের সোজা দিরাঙেই চলে যাব। আর যে সাংতি ভ্যালিতে যাওয়ার কথা ছিল সেটা আর যাওয়া হলো না। বুঝে যাচ্ছে যে আমরা এখন রুমে চলে আসছি। আমরা এখন দিরাঙে এই 6টার মধ্যেই আমরা 5:45 থেকে 6টার মধ্যে আমরা পৌঁছে গেছি। তারপর একটা রুম আমরা খুঁজে নিলাম। তাই এর আগের দিন যেটাতে ছিলাম সেটাতে না থেকে আর একটাতে মানে নতুন একটা রুমে আমরা ঢুকে গেছি। আর এই রুমটার একটা ছোট্ট ট্যুর দিয়ে নেই। এখানে একটা আয়না আছে যেখানে আমাকে দেখা যাচ্ছে। এখানে জানলা খোলা যায় না, ওপাশে কনস্ট্রাকশনের কাজ চলছে। ম্যাডাম সিলেবাসে ঠান্ডা এখনো যায়নি। এ পাশেও একটা জানলা আছে, সেই জানলাও খোলা যায় না, সেখানেও কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এই হলো বেড। তবে সব মানে ফার্নিচার এবং গোটা যে জিনিসপত্রগুলো আছে সেগুলো সবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ ভালো। তবে নতুন ঘরের জন্য একটা স্যাঁতো গন্ধ বা ডাস্টের একটা গন্ধ আছে। আর এখানে সব আমাদের জিনিসপত্র আর টয়লেটের এখানে যা আছে সবই সাইজে ছোট, কিন্তু সমস্ত কিছুই গিজারও আছে আর সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ নতুন আর কি, এখনো সিল প্যাক খোলা হয়নি এরকম। তা আজকে আমাদের যে জার্নিটা ছিল সেটা সত্যি মানে কি বলবো, এটা মানে প্রথম হাফটা ছিল আনন্দের,
যখন আমরা সেই ফলসটাতে গেলাম, নুরানাং ফলসে। আর তারপরে যখন আমরা সেলাপাসে আসলাম, সেটা এক অন্য অভিজ্ঞতা ছিল। যে এত মানে যাওয়ার দিন আমরা যেখানে কোনো বরফই দেখলাম না, অথচ আজকে আসার দিন সেটা পুরো এরিয়াটা বরফে বরফ, যেটা আমাদের সেই বুমলা পাসে গিয়ে হয়েছিল। তা আর তার মধ্যে এই জায়গাটা দেখে কেন আরও অবাক হয়েছিলাম, কারণ যাওয়ার দিন আমরা বরফ দেখিনি, তখন ওইটাই আমাদের মনের মধ্যে ছিল যে এটা এরকমই দেখতে। কিন্তু পরের দিন যখন মানে আজকে যখন আসছি, তখন ওটা দেখে মানে অবাক হয়ে গেলাম। আর তবে একটা আমাদের খুব মানে ভালো ছিল জিনিস, সেটা হলো ওয়েদারটা কিন্তু ভালো ছিল। যে ওয়েদারটা যদি বিগড়ে যেত তাহলে সিলেবাসটা ক্রস করতে আমাদের অবস্থা বেশ খারাপ হয়ে যেত। কিন্তু সেখানেই আমাদের ঠান্ডাতে, মানে তা সত্ত্বেও আমাদের ঠান্ডাতে অবস্থা বেশ খারাপ। এখন ম্যাডাম ম্যাডাম কি বলবে? ম্যাডাম কিচ্ছু বলবে না, কারণ সেলাপাস থেকে আমরা একদম ডাইরেক্ট নেমে আসছি। মাঝখানে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেল, তা মাঝখানের একটা বড় অংশে লোকজন একদম ছিল না, মানে ফরেস্টের মধ্য দিয়ে আসা, সেই জন্য আর দাঁড়ানোরও কোনো সময় পাইনি। সেই জন্য চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি আমরা দিরাঙে পৌঁছে যাওয়ার। তবে আজকে যেটা একটা ভেবেছিলাম যে সাংতি ভ্যালিতে গিয়ে উঠব, কিন্তু সেটা আর হলো না সময়ের অভাবে। আমরা এখানেই এসে আবার উঠলাম। তা সেই জন্য আজকের আমাদের জার্নি এতটুকু পর্যন্ত। সেই জন্যই এই আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগ। ততক্ষণের জন্য টাটা।